যতগুলো ম্যাথ করব, মানে যতগুলো কনসেপ্ট আছে কনিক পার্টে, প্রত্যেকটা কনসেপ্টই শর্টকাটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা শিখবো। আর সাথে কনিকের যে ফিগারগুলো আছে, সেই গ্রাফগুলো, এই গ্রাফগুলো আমরা মোটামুটি তোমাদেরকে ব্যাখ্যা দিব। গ্রাফগুলো নিয়ে আলোচনা তোমাদের যাবে, ঠিক আছে? গ্রাফগুলো হচ্ছে একই সাথে কলেজের সবগুলো পরীক্ষায় দরকার হয়, আবার সাথে ভর্তি পরীক্ষাগুলোতেও অনেক দরকার হয়। তো আমরা একটু বেসিক পার্ট থেকে শুরু করে বাকি কনসেপ্টগুলোতে একটু যাচ্ছি, যাতে সবার জন্য এই ক্লাসটা ইফেক্টিভ হয়। আচ্ছা, ওকে, ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা দেখতেছো, খুবই ভালো। ওকে, যাই হোক, তো সেক্ষেত্রে আমরা একটু লাইভটা স্টার্ট করি। তো আজকের লেকচারের প্যাটার্ন অ্যাজ ইউজুয়াল, আমরা প্রতিদিনই হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করার সময় আমরা লেকচারের প্যাটার্ন বলে দিই। তো আজকেও বলে দিচ্ছি যে আজকের লেকচারে আমরা যে প্যাটার্নটা ফলো করব সেটা হচ্ছে তোমাদের বেসিক পড়ানোর পর, ওকে, মানে শর্টকাট গুলার কনসেপ্ট গুলা দেওয়ার পর তোমাদেরকে আমরা লেকচার শিট থেকে, দেখো আমি তোমাদের লেকচার শিট নিয়ে যাই, লেকচার শিট থেকে হচ্ছে আমরা কি করব, যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেন্স গুলো আসছে সেই ভর্তি পরীক্ষার কোশ্চেন্স গুলো আমরা সলভ করব, ঠিক আছে? যে ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে যে কোশ্চেন্স গুলো আছে, অর্থাৎ আমি একটা নিয়মে কোশ্চেন করাবো তোমাদেরকে, তারপর ওই নিয়মের যে কোশ্চেন্সটা ভর্তি পরীক্ষা আসছে, ওকে, যে কয়টা কোশ্চেন ওই নিয়মের ভর্তি পরীক্ষাতে আসছে সেই কয়টা কোয়েশ্চেন তোমাদেরকে ধরে ধরে ইনস্ট্যান্ট করায় দেওয়া হবে। তো ইনস্ট্যান্ট করায় দিলে কি সুবিধা পাবা, সেটা হচ্ছে তুমি একেবারে জাজমেন্ট পয়েন্টে পেয়ে গেলা যে আমার এই জিনিসগুলো পরীক্ষা আসে, এই জিনিসগুলো শর্টকাট এটা এটা এভাবে প্র্যাকটিস করলে এভাবে পারা যাবে। মানে স্পেসিফিক্যালি, যে এখানে আসলে এরকম না যে আমি বলবো যে এরকম এটা আসে কিন্তু দেখা গেল যে এটা আসে না, বা বলবো যে ওগুলো আসে কিন্তু দেখলা যে ওগুলো কিছুই মিল নাই কোয়েশ্চেনের সাথে। এরকম হওয়ার কোনো চান্স নাই। এই জন্য স্পেসিফিক্যালি আমরা কনসেপ্ট পড়ানোর সাথে সাথে ভর্তি পরীক্ষার ওই রিলেভেন্ট টাইপে চলে যাব, সেগুলো প্র্যাকটিস করবো। তাহলে কি হবে, তোমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। তো এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফেসবুকে আছি মোটামুটি 120 জন, আর জুমে অল্প কয়েকজন আছি, যাই হোক সমস্যা নেই। ফেসবুক লাইভ যদি কমফোর্টেবল হয় তাহলে তো সবার জন্য ভালোই। আচ্ছা, ঠিক আছে। সো আমি আমাদের কনিক পার্টের মধ্যে যে কয়টা শেপ আছে, কনিকের মধ্যে বেসিক্যালি শেপ আছে পাঁচটা। একটা হচ্ছে একজোড়া সরলরেখা, আর একটা হচ্ছে বৃত্ত, আর একটা উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। এই হচ্ছে পাঁচটা শেপ। তবে আমাদের সেকেন্ড পেপারের এই কনিক্স চ্যাপ্টারে আমরা তিনটা শেপ নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে পরাবৃত্ত, আরেকটা উপবৃত্ত, এবং ফাইনালি অধিবৃত্ত। এই তিনটা শেপ নিয়ে আমাদের আলোচনা যায়। তো এই তিনটা শেপের ব্যাখ্যাগুলোই আমরা মোটামুটি তোমাদেরকে দিব। আর সাথে একটা কমন কোয়েশ্চেন আসে ভর্তি পরীক্ষায়, যেটা এবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এবার ভর্তি পরীক্ষায় যেহেতু অনলাইনে নিবে, সেক্ষেত্রে আমার অ্যাজাম্পশন অনুযায়ী রিটেন নেওয়ার কোনো চান্স নাই। কেন? তার কারণ হচ্ছে অনলাইনে আসলে রিটেন পরীক্ষা দেওয়াটা আসলে সহজ কাজ না। তো কমপ্লিটলি এমসিকিউ নির্ভরই কোয়েশ্চেন আসবে। আর সেকেন্ডলি, যেহেতু অডিও ভিডিও হচ্ছে ওরা অ্যাপের মাধ্যমে হচ্ছে ধারণ করবে, সেক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করাটার প্রতিও রেস্ট্রিকশন আসতে পারে, স্বাভাবিক কথা। পরীক্ষার সময় বুয়েট ভর্তি পরীক্ষাও ক্যালকুলেটর ইউজ করা নিয়ে রেস্ট্রিকশন থাকতে পারে, বড় বড় কোয়েশ্চেন গুলা ম্যানুয়ালি করতে বলা হইতে পারে। এরকম সম্ভাবনা আছে, কারণ ডিভাইস ইউজ করতে, আলাদা কোনো ডিভাইস ইউজ করতে দিলেই তোমাদের কোনো প্রকার কারাপশন হইতে পারে, এরকম আশঙ্কা থাকে। সেই হিসেবে এই জিনিসগুলো এভাবে হইতে পারে। তো আশা করি এরকমই হইতে, মানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী। এখন ফাইনালি যখন ওরা অ্যানাউন্স করবে তখন জানা যাবে। তবে রেগুলার ভার্সিটি গুলো, সাধারণ ভার্সিটি গুলো এবং বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে ক্যালকুলেটর থাকবে না। এটা তো আগেও ছিল না, ম্যাক্সিমাম ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ছিল না। তো এবারও সেম কথাই হবে। আর সেক্ষেত্রে লিখিত যেটা চালু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর ভর্তি পরীক্ষায়, এবার লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো সেই জন্য কমপ্লিটলি এমসিকিউ নির্ভর প্রিপারেশনটাই তোমাদেরকে নিতে হবে। এবং এই এমসিকিউ নির্ভর প্রিপারেশনে আশা করি বেশ ভালো একটা সাপোর্ট আমাদের এখানে ম্যাথের জন্য তুমি পেয়ে যাবে, কারণ যাবতীয় কিছুটি শর্টকাট আমি তোমাদেরকে লেকচারের মধ্যে শিখিয়ে দিব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আমাদের কনিকের শেপ আইডেন্টিফিকেশন। ওকে, তো কনিকের শেপের মধ্যে সার্কেল আছে, তারপর হচ্ছে কি আমাদের প্যারাবোলা আছে, ইলিপস আছে, হাইপারবোলা আছে, তাই না? যে এই চারটা শেপ, যেগুলো কমন চারটা শেপ, একজোড়া সরলরেখা সিলেবাসের অন্তর্ভুক্ত না আমাদের, তো সেটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, তো পেয়ার অফ স্ট্রেট লাইনস, এটা আমরা বাদ দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এবার দুইটা কোশ্চেন এখানে আছে, আর আমরা বেসিকটা একটু বলে দিই। কোশ্চেনসটা এখানে কি, সেটা হচ্ছে বললো যে এই শেপটা কোন কনিককে নির্দেশ করে। অপশন নম্বর এ সার্কেল, অপশন নম্বর বি হচ্ছে প্যারাবোলা বা বৃত্ত, সরি উপবৃত্ত, তারপর হচ্ছে অপশন নম্বর সি হচ্ছে ইলিপস, দেন ডি হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। আচ্ছা, তো চারটা অপশন দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাকে অপশন চুজ করতে হবে। তো এটা বের করে একটা সহজ টেকনিক আছে, যেটা আমাদের ভর্তি পরীক্ষায় খুবই পপুলার কোশ্চেন। তো সেই টেকনিকটা আমি তোমাদেরকে লিখে দিই, কনসেপ্টটা, স্ট্রাকচারটা লিখে দিই। যেটা হচ্ছে কনিকের সাধারণ স্ট্রাকচার, যেটা যে এ এক্স স্কোয়ার, রিপিট করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই
তারপর প্লাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সাধারণ স্ট্রাকচারটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো সেখান থেকে শর্টকাটে আমরা ব্রিফ দিব। ঠিক আছে, ওইখান থেকে ডিটেলস ব্যাখ্যা পেয়ে যাবে। আচ্ছা, সি ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ওয়াই, আচ্ছা প্লাস এফ ইকুয়াল টু 0। ওকে, তো এটা হচ্ছে আমাদের সকল কনিকের সাধারণ স্ট্রাকচার। সকল কনিকের সাধারণ স্ট্রাকচার থেকে আমাদের এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac নিব, বি স্কোয়ার মাইনাস 4ac এটা নিব, এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু আমাদের হচ্ছে শেপ আইডেন্টিফিকেশনে হেল্প করবে। কিভাবে? যে বি স্কোয়ার মাইনাস 4ac এই কেসে এটার ভ্যালু যদি শূন্যের থেকে ছোট হয়, ওকে, হয় শূন্যের থেকে ছোট হলে এখানে দুইটা কেস। ফার্স্ট কেস হচ্ছে যে বি ইকুয়াল টু 0, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এবং এ ইকুয়াল টু সি হলে এটা হয়ে যাবে সার্কেল বা বৃত্ত। আর সেকেন্ডলি হচ্ছে যদি আমাদের বি এর মান শূন্য না হয় এবং এ এবং সি এর মান যদি সমান না হয়, তাহলে সেটা হয়ে যাবে উপবৃত্ত। তাহলে সেটা হয়ে যাবে উপবৃত্ত বা ইলিপস। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু যদি শূন্য হয়, তাহলে সেটা হয়ে যাবে শূন্য হলে হলে সেটা হয়ে যাবে, তোমাদের কিন্তু আমি একটু পরে বলবো যে এটা শেপ কি হবে, ওইটা শেপ কি হবে। দুটো কোশ্চেন প্র্যাকটিস করার পর থার্ড কোশ্চেনে তোমাদেরকে করতে দিব। ঠিক আছে, তো সেভাবে কনসেন্ট্রেশন ধরে রাখবো। আচ্ছা, ইকুয়াল টু 0 হলে এখানে আমাদের 0 হলে এখানে শেপটা কি আসবে? শেপ আসবে পরাবৃত্ত। ওকে, পরাবৃত্ত। শেপগুলো দেখতে কিরকম সেটা নিয়ে আমি কথা বলবো। আর তারপর ফাইনালি এটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা। আচ্ছা, গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হবে অধিবৃত্ত বা হাইপারবোলা। আচ্ছা, অধিবৃত্ত। ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি প্যারালালি। আচ্ছা, সো গ্রেটার দেন 0 হলে এখানে শেপটা আসবে অধিবৃত্ত। তো এই হচ্ছে তিনটা শর্টকাট লজিক যেটা ইউজ করে আমরা কি করব, যে শেপ আইডেন্টিফাই করব। তাহলে এখানে এক নম্বর কোশ্চেনের জন্য একটু তাকাও। এখানে বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি হয় দেখো। এই জায়গায় বি স্কয়ার মাইনাস 4ac, বি কি বলছিলাম? এক্স ওয়াই এর সহগ, তাই না? তো এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে এখানে 8 স্কয়ার মাইনাস 4 ইনটু এ হচ্ছে এক্স স্কয়ার এর সহগ, এখানে এক্স স্কয়ার এর সহগ হচ্ছে 16 ইনটু 16। ওকে, আর সি হচ্ছে ওয়াই স্কয়ার এর সহগ, আর ওয়াই স্কয়ার সহগ এখানে হচ্ছে 1। তাহলে বলো 8 8 64 মাইনাস 4 16 64 মাইনাস 4 16 64 সমান হয়ে গেল 0। সো সমান যদি 0 হয় তাহলে এটা অবশ্যই প্যারাবোলা বা পরাবৃত্তাকার শেপ। ওকে, তার মানে এই শেপটা হচ্ছে পরাবৃত্ত। আই থিংক তোমরা এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপর এটা শেপে আসি। এটা ক্ষেত্রে সেম কথা অ্যাপ্লিকেবল, যে এখানে তুমি বি স্কয়ার মাইনাস 4ac দেখো, বি এর মান হচ্ছে এক্স ওয়াই সহগ 4, 4 স্কয়ার মাইনাস 4 ইনটু এ এর মান হচ্ছে 8 আর সি এর মান হচ্ছে 5। দেখি বুঝতেছো এটার মান আমাদের লেস দেন 0 আসবে। আর লেস দেন 0 হওয়ার পর দেখো বি এর মান এখানে কিন্তু শূন্য না, আবার এখানে এ এবং সি সমান না, তাই না? তার মানে এটা হয়ে যাবে আমাদের উপবৃত্ত। উপবৃত্ত, ওকে, বা ইলিপস। আচ্ছা, দেখো দুইটা কনসেপ্ট কিন্তু মোটামুটি তোমাদেরকে দেখাই দিলাম, দুইটা শর্টকাট অনুযায়ী তোমরা এই জিনিসটা জেনে গেলে। এটা খুবই বেসিক জিনিস, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তোমাদের 3 নম্বর কোশ্চেনটা আমি দিচ্ছি, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা একটু আমাকে জানাও। 3 নম্বরের ইকুয়েশন এর মধ্যে আদানটা শেষ হয়ে যাক। এক্স স্কয়ার প্লাস 4xy কমন বক্সে আমাকে জানাবে, প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস 2x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা কোন শেপ নির্দেশ করে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা বৃত্ত, এই যে চারটা শেপ বলা আছে, কোন শেপ নির্দেশ করে একটু দ্রুত আমাকে জানাও, তাড়াতাড়ি একটু দ্রুত আমাকে জানাও। হ্যাঁ, ওকে, একটু দ্রুত আমাকে জানাও। আচ্ছা, ওকে, একটু দ্রুত আমাকে জানাও যে এই কনসেপ্টে আমাদের থার্ড ইকুয়েশনটা অ্যান্সার কি আসতে পারে। এন্ড এরপরে আমরা গ্রাফ পার্টটা দেখবো, যে গ্রাফ পার্টটা আসলে আমাদের নিউ ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড তাদের যে ফাংশন অর্থাৎ রিসেন্টলি আমি শেষ করছিলাম, ওই ফাংশন অর্থাৎ গ্রাফ নিয়ে তাদের একটু ঝামেলা ছিল। তো সেই গ্রাফ পার্টটা তাদের হচ্ছে দেখতে হবে ঠিকঠাক মতো।
ঠিক আছে। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো বা সেকেন্ড ইয়ার আছো তাদেরও কিন্তু গ্রাফ পার্টটা লাগবে, তারা পারবে, সহজ কথা। আর অন্যান্য স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের গ্রাফ পার্টটা বেশি দরকার হবে। সো এরপরে গ্রাফ পার্টটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো অধিবৃত্ত, হ্যাঁ দ্যাটস গুড। তো যাদের অ্যান্সার অধিবৃত্ত আসতেছে তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যারা অধিবৃত্ত বলতেছো তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আমরা এখানে অধিবৃত্তের কনসেপ্টটা মোটামুটি আমরা বুঝলাম, তাই না? এখানে বি স্কয়ার মাইনাস 4ac করলে অধিবৃত্তের শর্তেই আসে। ওকে, আর 4 নম্বর লাস্ট ওয়ান, 4 নম্বরটা আমি একটু দেখিয়ে দিই। 4 নম্বর আরেকটা পার্ট যেখানে হচ্ছে দেখ একটা এক্সাম্পল দেখাই। ওকে, একটা কোশ্চেন দিই 4 নম্বরের জন্য। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে ধরো যে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 6x প্লাস 9y মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা কি তুমি বি স্কয়ার মাইনাস 4ac করো, বি স্কয়ার মাইনাস 4ac করার পর বি স্কয়ার মাইনাস 4ac যদি করো তাহলে এই ক্ষেত্রে রেজাল্টেন্ট আসবে লেস দেন 0, এবং এখানে বি এর মান দেখো নাই আর এ এবং সি এর মান সমান, তার জন্য এটা হয়ে যাবে বৃত্ত। কাহিনী সলভ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। এইটুকু বুঝতে পারলে এবার আমরা পরের কথায় আসি। দেখো, তো এই জায়গায় আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে কনিকের শেপ আইডেন্টিফিকেশন একটা ইকুয়েশন থেকে। একটা ইকুয়েশন থেকে কনিকের শেপ কিভাবে আইডেন্টিফাই করা যাবে সেই শেপ আইডেন্টিফিকেশন আমরা শিখলাম। এখন আমাদের স্পেসিফিক্যালি পরাবৃত্তের যে শেপ গুলো আছে সেই পরাবৃত্তের শেপে আমরা যাব, এবং এই পরাবৃত্তের স্পেসিফিক কিছু ডাটা যেটা আমাদের ম্যানুয়ালি বের করতে হইতো যেগুলো পরীক্ষার এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে, সেটা এমসিকিউর জন্য এখন শর্টকাটে কেমন বের করতে হবে সেটাও আমরা শিখবো। তবে গ্রাফ পার্টটা আগে আমরা একটু দেখাই দিচ্ছি। ওকে, সো পরাবৃত্ত এটার যে বেসিক ইকুয়েশন সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4x বা x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4ay, অথবা ইকুয়েশনটা কিভাবে লেখা যায় y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a অফ x মাইনাস h, আর হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a অফ y মাইনাস k। তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। তবে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো এখন আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো প্লাস মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে সেটা আগে একটু বলে রাখি। প্লাসটা হচ্ছে ডান পাশে এক্স অক্ষের পজিটিভ সাইডটাকে ইন্ডিকেট করতেছে, মানে পজিটিভ ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে, আর মাইনাস সাইনটা নেগেটিভ ডিরেকশনটাকে বা নেগেটিভ সাইডকে ইন্ডিকেট করতেছে। সো আমি একটু ব্যাখ্যা দিই। দেখো, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে, প্লাস মাইনাস 4ax, এটার গ্রাফ যেটা হবে, দেখো রিপিট করে দেখো এটা গ্রাফটা দেখো। এই যে এই পাশ দিয়ে যদি এটা হচ্ছে পজিটিভ পাশ, তাই না? সো এই পজিটিভ সাইডে আমরা যে গ্রাফটা আঁকলাম এক্স অক্ষের ধনাত্মক সাইডে ফোকাস করে, এই ইকুয়েশনটা আসলে প্লাসের জন্য, ঠিক আছে? অর্থাৎ এটার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, আর এই ফিগারটাই যদি আমরা এরকম হইতো, এই ফিগারটাই যদি আমাদের এরকম হইতো, ওকে, এটা কি x অক্ষের নেগেটিভ সাইড না, বলো নেগেটিভ সাইড, তার মানে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax এর গ্রাফ। তো y স্কয়ার ইকুয়াল টু প্লাস 4ax এবং y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax এটার গ্রাফ হচ্ছে এটা। এন্ড এই গ্রাফটাকে আরেকটু হাইলাইটেডলি যদি আমরা বলি তাহলে সেটাকে এইভাবে প্রেজেন্ট করা যাবে, সেটা হচ্ছে y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a অফ x মাইনাস 0। একই মিনিং, তাই না? যে একই মিনিং। তো এই জায়গায় এই যে 0 দুইটা লিখছি, ঠিক আছে, এই 0 দুইটা আসলে এখানের শীর্ষবিন্দু বা ভার্টেক্স এটাকে ইন্ডিকেট করে, শীর্ষবিন্দুকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তো এখানে শীর্ষবিন্দু 0,0, এখানে শীর্ষবিন্দু 0,0। এটা হচ্ছে প্লাস ডিরেকশনের জন্য, এটা হচ্ছে মাইনাস ডিরেকশনের জন্য। সো y স্কয়ার ইকুয়াল টু 4ax বা y স্কয়ার টু মাইনাস 4ax, এটা শীর্ষবিন্দু, এটা তো আমরা জানি। আর এরপর এখানে হচ্ছে আমাদের এই যে a দূরত্বে পরে উপকেন্দ্র, আর তারপর উপকেন্দ্রিক লম্ব যেটা আছে, উপকেন্দ্র বা ফোকাস, আর উপকেন্দ্রিক লম্ব সেটাকে আমরা এল এল প্রাইম দ্বারা এক্সপ্রেস করি, সেটা তো আমরা জানি। আচ্ছা, আর সেম ভাবে এখানে হচ্ছে এই দিকে মাইনাস a দূরত্বে পড়তো আমাদের উপকেন্দ্র, আর উপকেন্দ্র দিয়ে যে লম্বটা নেই সেটাকে বলি আমরা উপকেন্দ্রিক লম্ব। এই কয়টা টার্ম আমরা জানি, কিন্তু ফিগারটা ড্র করাটা আসলে ইম্পর্টেন্ট। ফিগার ড্র এর উপর আমাদের এমসিকিউ কোশ্চেন আসে যেগুলো আমাদেরকে আসলে শিখতে হবে। আচ্ছা, তো ফিগার ড্র এর ব্যাপারটা একটু বলি, সেটা একটু আমি শেষ করি। তো বেসিকটা যেটা বললাম সেটা হচ্ছে y ইকুয়াল টু 4x এর গ্রাফ এটা, y ইকুয়াল টু মাইনাস 4x এর গ্রাফ এটা। আর এই কন্ডিশনে
এক্স স্কোয়ারটাতে এখন যাই নাই, এক্স স্কোয়ারটাতে পরে যাচ্ছি। আর এটার কন্ডিশনে দেখো এই যে এক্স ইকুয়াল টু এইচ হবে আর এখানে ওয়াই ইকুয়াল টু কে হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু হবে এইচ কমা কে। তো সেই কেসে আমরা যদি গ্রাফ আঁকি তাহলে যদি আমরা এখানে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষকে রোটেট শর্ত ধরে ওয়াই অক্ষকে শর্ত ধরে যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এইচ কমা কে, যদি এটা বলা হয়, ওকে, এই বিন্দুটাকে যদি এইচ কমা কে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা যাবে এরকম, তাই না? বলো যে y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস h। আর যদি আমাদের এই বিন্দুটাকেই আমরা h কমা কে বলি, h কমা কে, আর যদি মাইনাস ডিরেকশনের কথা যদি বলা হয়, এটা তো প্লাসের জন্য বলছিলাম, আর মাইনাসের জন্য আঁকলে এখানে গ্রাফটা আসবে এরকম, তাই না? এটা হবে মাইনাসের জন্য। তো প্লাসের জন্য প্লাসের ডিরেকশনের দিকে রোটেট হবে আর মাইনাসের জন্য মাইনাস ডিরেকশনের দিকে। এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি বুঝি বা ব্যাখ্যা অনুযায়ী এখন আশা করি সমস্যা নাই। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি, রাস্তাটা একটা নিয়ে। হ্যাঁ, তো সেই আরেকটু কথাটা কি, দেখো এই গ্রাফ থেকেই আমি একটু লক্ষ্য করে দেখাই, দেখো সেটা হচ্ছে যদি আমাদের ফিগারটা এরকম দিত যে y মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, এরকম দিত, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে শীর্ষবিন্দু যেটাকে আমরা এই দ্বারা ডিফাইন করি, সেই শীর্ষবিন্দু স্থানাঙ্ক আসতো 0,1। ওকে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক ডেফিনেটলি আসতো 0,1। সো তখন আমাদের x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1 এখানে চলে আসবো। সো তখন আমাদের গ্রাফটা এখান থেকে আসলে স্টার্ট হইতো, যে 0,1 এখান থেকে স্টার্ট হইতো, তখন উপরের দিকে এদিকে যেত এবং নিচের দিকে এদিকে যেত। তো গ্রাফটা তখন কিন্তু উপরে উঠে গেল, তাই না? আচ্ছা, আমার গ্রাফগুলো সুন্দর হচ্ছে না দেখতে, যাই হোক, তো তাও একটু অ্যাডজাস্ট করে বুঝে নিবা, ঠিক আছে? তো তখন গ্রাফটা হয় এরকম যে y মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, তারপর আমি আরো একটা গ্রাফ বলি যেগুলো আমাদের ভর্তি পরীক্ষায় আসছে সেভারাল টাইমস, সেগুলো নিয়ে একটু কথা বলি। যদি এখানে এই গ্রাফটাই y স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস ওয়ান এরকম হইতো, তাহলে এটা শীর্ষবিন্দু x এর ভ্যালু আসবে কত? 1, y এর ভ্যালু আসবে 0, তাই না? 1,0। তো সেই কেসে আমাদের লক্ষ্য করো 1,0 বিন্দুটা হচ্ছে এটা, শীর্ষবিন্দু আসবে এরকম, অর্থাৎ এই যে গ্রাফটা তখন হয়ে যেত এরকম, ঠিক আছে? তো y স্কয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস 1, এক্ষেত্রে এই যে এইটা হচ্ছে আমাদের 1 বিন্দু, আর এই কেসে গ্রাফটা এইদিকে মুভ করতেছে। আচ্ছা, তাহলে গেল এই জিনিসটা। আর তারপর যদি আমাদের এই ইকুয়েশনটাই যদি এরকম থাকতো যে y স্কয়ার ইকুয়াল টু 4a অফ x প্লাস 1, সো x প্লাস 1 যদি হয় তাহলে x প্লাস 1 সমান 0 ধরে x এর ভ্যালু আসবে মাইনাস 1, তখন শীর্ষবিন্দুটা আসতো মাইনাস 1,0। এই কেসে এটা হচ্ছে আমাদের মাইনাস 1, তো তখন গ্রাফটা দেখা যাবে এরকম, ঠিক আছে? গ্রাফটা দেখা যেত এরকম, আর ডান পাশে যাবে যেহেতু প্লাস, আর মাইনাস হলে সবগুলো বাম পাশে চলে আসতো। তো এই হচ্ছে আমাদের গ্রাফের রোটেশন সিস্টেম, যেটা আমরা হচ্ছে মোটামুটি আনুপাতিক একটা চিত্র আকারে বলতেছি। আর সেম শর্তটাই আমরা ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারের ইকুয়েশন নিয়ে লিখতে পারবো, সেটা কথাটা একটু বলি, দেখো। আচ্ছা, তো এই ইকুয়েশনে আমাদের দেখো এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার কন্ডিশনে গ্রাফটা হচ্ছে এরকম উপরের দিকে। আর যদি বলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, সেই কেসে আমাদের গ্রাফটা যাবে নিচের দিকে, দেখো। ওকে, সেই কেসে গ্রাফটা যাবে নিচের দিকে, এখন একটু ইজি লাগবে। আচ্ছা, দেখো এই যে আমাদের এরকম গ্রাফটা লাগবে, ঠিক আছে? নিচের দিকে আসবে, প্লাসটা হচ্ছে উপরের দিকে রোটেশন, মাইনাসটা হচ্ছে নিচের দিকে রোটেশন। সো এখন যদি বলে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে এটার ভার্টেক্স বা শীর্ষবিন্দু হবে 1,0, x এর মান 1, y এর মান 0, তার মানে এই যে আমাদের 1,0 হচ্ছে এইটা, তাই না? তো তখন গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, আর যদি এখানে শর্তটা x স্কয়ার ইকুয়াল টু 4a অফ y মাইনাস 1 হইতো, তাহলে এটার ভার্টেক্সটা কত আসতো বলো? x এর মান 0, y এর মান হচ্ছে 1, অর্থাৎ আমাদের এই যে y এর মান 1, অর্থাৎ এখানে নিচের দিকে এবং এখানে এদিকে, ঠিক আছে? তো এইভাবে গ্রাফটা আসতো যে x স্কয়ার ইকুয়াল টু 4a অফ y মাইনাস 1, সেক্ষেত্রে গ্রাফটা আসতেছে এইদিকে। আর যদি দুইটার ক্ষেত্রে ভ্যালু থাকতো তাহলে কি রকম হইতো, দেখো দুইটার ক্ষেত্রে যদি ভ্যালু থাকতো x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a অফ y মাইনাস 2, যদি এরকম হয় তার মানে শীর্ষবিন্দু হচ্ছে 1,2, অর্থাৎ এই কেসে ধরো এটা হচ্ছে 1, 1, 2, তার মানে এটা হচ্ছে 1,2, আর এই 1,2 কেসে গ্রাফটা আসবে এরকম, ঠিক আছে? তো জিনিসটা দেখতে এরকম হয়। আমরা আনুপাতিক চিত্র নিয়ে কথা বলতেছি, সেই আনুপাতিক চিত্রগুলো একটু খেয়াল করে রাখলেই বেশি ভালো হয়। আচ্ছা,
ওকে, তো এই হচ্ছে আমাদের এই গ্রাফগুলো দেখতে কিরকম হচ্ছে সেটা নিয়ে কথা। এখন আমরা এখানে গ্রাফগুলো দেখার পর এই জায়গায় যে ডাটাবেসটা আছে যেটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলা হয় উপকেন্দ্র, ঠিক আছে, বা ফোকাস। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ লেটাস রেক্টাম, এটা বলে ইংলিশ টার্মে। আচ্ছা, তো এই ডাটাগুলো এখন শর্টকাটে কেমনে বের করব ইকুয়েশনস থেকে, সেই শর্টকাট গুলো নিয়ে এখন আলোচনা করব। আর সাথে এরপরে আমরা উপবৃত্তের পার্টে গিয়ে ওইখানের উৎকেন্দ্রিকতা বা কেন্দ্র এগুলো শর্টকাটে কেমনে বের করব সেই সিস্টেমটা দেখব। তো বেসিক গ্রাফটা এইগুলা যদি একটু আমরা প্র্যাকটিসে রাখতে পারি বা একটু চিন্তা করতে পারি তাহলে, বা ভিডিওটাতে রেকর্ডেড থাকবে চেক করতে পারি, তাহলে হচ্ছে এই গ্রাফ পার্টগুলা নিয়ে যে কোশ্চেন্স আসবে ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় সেই কোশ্চেন্স গুলো মোটামুটি অ্যান্সার করা যাবে। এইটুকু বুঝলে মোটামুটি অ্যান্সার করা যাবে। আচ্ছা, আর প্লাসের ডিরেকশন আর মাইনাসের ডিরেকশনের ব্যাপারটা তো আমরা সবাই বুঝতেছি যে প্লাস থাকলে উপরের দিকে যাবে বা ডান পাশে যাবে, আর মাইনাস থাকলে বাম পাশে অথবা নিচের দিকে। দুইটা রোটেশন সেভাবে বুঝায়, তাই না? যে এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের প্লাসের ডিরেকশন এইটা, মাইনাসের ডিরেকশন হচ্ছে এইটা। ওয়াই অক্ষের ক্ষেত্রে প্লাসের ডিরেকশন এটা, মাইনাসের ডিরেকশন হচ্ছে এটা। সো প্লাস মাইনাস থাকলে সেই হিসেবে অক্ষ অনুযায়ী ডিরেকশনটা চুজ করতে হবে, ঠিক আছে? এটা আমাদেরকে বুঝে রাখলে হইলো। আচ্ছা, তো আমরা এটা একটু মুছে ফেলি, মুছে ফেলে এবার আমরা পরের পার্টে যাই। দেখো, পরের পার্টে আসতেছি। পরের পার্ট হচ্ছে তোমাকে ডিরেক্টলি কোশ্চেন্স দিল যে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ দিল বা পরাবৃত্তের সমীকরণ দিল, সেটার কিছু স্পেসিফিক ডাটা বের করতে বলবে। আর সেই জিনিসগুলো থেকে আমরা ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন্সটা আসছে সেটার সাথে রিচেক করে আমরা সলভ করব, ঠিক আছে? আমি একটা প্যাটার্ন শুধু দেখাই দিচ্ছি আগে, একটা টাইপ। আচ্ছা, সো কোশ্চেনটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8x প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে এটা যেহেতু y এর উপর স্কয়ার, এটাকে স্ট্যান্ডার্ড শেপে নিলে হয়তো সমীকরণটা এটা আসবে যে y মাইনাস h হোল স্কয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস k। এখানে h দিছিলাম, এখানে k, তাই না? hk। হ্যাঁ, তো এরকম একটা সমীকরণে আনা যায়। সেটা যারা কলেজে আমাদের কনিক করছো তারা সবাই মোটামুটি জানো যে এখান থেকে এখানে আনার কৌশল একটু লেন্দি হয় কিন্তু আনা যায়। তো তারপর এটার কন্ডিশনে আমাদের কনিকটা এরকম হয়, তাই না? এরকম একটা কনিক পাওয়া যায়। তো সেই কেসে এটা শীর্ষবিন্দু, তারপর এখানে হচ্ছে উপকেন্দ্র, এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো আমরা বের করতে পারি, তাই না? যে টাকা অনুযায়ী শর্ত ধরে ক্যালকুলেশন করে করে বের করতে পারি। এখন এমসিকিউর জন্য মানে রেগুলার যে নিয়মটা ছিল সেভাবে করতে আসলে যথেষ্ট সময় লাগে। তো এমসিকিউর জন্য শর্টকাটে কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সেখানে শর্টকাট পার্টে ফার্স্টলি আমরা লিখব যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কয়েকটা ডাটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্রথম পার্ট লম্বের দৈর্ঘ্য পার্ট, ওকে। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই পার্টটা আমরা আগে বের করব। সেকেন্ড ডাটাতে আমরা বের করব শীর্ষবিন্দু, ওকে। শীর্ষবিন্দু কেমনে বের করতে হয় সেটা আমরা দেখব। আর থার্ডলি আমরা বের করব হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র, এই তিনটা শর্ত বের করতে পারলে মোটামুটি বইয়ের যতগুলা কোশ্চেন্স আছে, মানে একটা ডাটার মধ্যে যতগুলা অজানা রাশি আছে সবই বের করে ফেলা যাবে, তাই না? সো এই তিনটাকে শর্টকাটে কেমনে বের করতে হয় সেটা এখন আমরা একটু আলোচনা করবো, একটু দেখো। তো ফার্স্ট অফ অল খুবই সুপার শর্টকাট, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কন্ডিশনে যদি পাওয়ারটা ওয়াই এর উপর হয়, যদি পাওয়ারটা ওয়াই এর উপর হয়, তাহলে এই যে এক্স যুক্ত, শুধু এক্স যুক্ত যে রাশিটা থাকবে তার যে সহগ থাকবে সেই সহগের যে মডুলাস হবে সেই মডুলাসটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অ্যান্সার, শেষ সব সময়, ওকে। যে স্ট্যান্ডার্ড, যে এটা কিন্তু আবার কোন কেসে বলো, যে এক্স অক্ষের দিকে যাচ্ছে অথবা ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, এই কেসে এটা অ্যাপ্লিকেবল। দুইটা অক্ষের মাঝ বরাবর যাচ্ছে একটা পরাবৃত্ত, এই কেসে কিন্তু এটা না, ঠিক আছে? দুইটা অক্ষেরই মাঝ বরাবর পরাবৃত্তটা অগ্রসরমান হয়েছে, এই কেসের জন্য কিন্তু আমরা বলতেছি না। আর এই কেসটা আমাদের ভর্তি পরীক্ষায় রেগুলার ভার্সিটি বা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, ওখানে এই কেসটা আসে না, ওকে। ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে, ওখানে তো ম্যানুয়ালি করতে হয় রিটেন পরীক্ষার জন্য, কিন্তু এমসিকিউর জন্য এটা লাগে না। আচ্ছা, মানে এমসিকিউতে ভার্সিটির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লাগে না। আচ্ছা, এই জন্য এটা আমরা বলতেছি না এখন, এটা পরের ক্লাসে আমরা বলবো সময় করে। তো এই জায়গায় আমরা কি বলতেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শর্টকাটে বের করার সিস্টেম একটাই, যদি পাওয়ার ওয়াই এর উপর 2 থাকে তাহলে এক্স এর যে সহগটা থাকবে, এটা একেবারে শর্টকাট কিন্তু, তো এক্স এর যে সহগটা থাকবে তার মডুলাসটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এন্ড সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আরেকটা জিনিস জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের বেসিক ইকুয়েশন হচ্ছে 4a। তো সেই 4a ইকুয়াল টু কি -8 না, এখানে দেওয়া আছে, তো a ইকুয়াল টু লেখা যায় -2। এবং এই যে এই শর্ত দিয়ে a এর ভ্যালুটা, ওই যে 4ax a এর ভ্যালু, সেই এর ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, যেটা আমাদের অন্য ডাটাতে কাজে লাগবে। আচ্ছা, সো কিভাবে কাজে লাগবে
একটু পরে আসি। এখন শীর্ষবিন্দুটা বের করার সিস্টেম দেখাই। শীর্ষবিন্দু বের করার কৌশলে, ওকে, শীর্ষবিন্দু বের করার কৌশলে যদি y এর উপর পাওয়ার থাকে, মনে রাখো, লিখে রাখো খাতার মধ্যে, যদি y এর উপর পাওয়ার 2 থাকে, ওকে, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই কেসে x কে কনস্ট্যান্ট ধরতে হবে। x কে কনস্ট্যান্ট ধরে তখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। y এর উপর পাওয়ার 2 থাকলে কি করতে হবে বলো, যে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যেখানে x কে কনস্ট্যান্ট ধরে। তাহলে দেখো y এর উপর যেহেতু পাওয়ার 2, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y মাইনাস 4y এর ডিফারেন্সিয়েশন -4, এটা ডিফারেন্সিয়েশন 0, এটার জন্য 0 সমান 0। তাহলে y ইকুয়াল টু চলে আসে হচ্ছে আমাদের 2। দেখো y এর মান 2 চলে আসছে। আর সেই y এর মান 2 আমাদের মূল সমীকরণে বসায় দিব। তাহলে 4 -8 -8x 4। তাহলে 4 4 8 ইকুয়াল টু 0। 4 4 8 মাইনাস 8 কাটা যায়, যেখান থেকে x ইকুয়াল টু আসে 0। সো x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2। তার মানে এই যে শীর্ষবিন্দু 0,2, এটা আরেকটা ডাটা চলে আসছে। যেখানে এই শীর্ষবিন্দু আনার জন্য আমাদেরকে ম্যানুয়ালি অনেক লেন্দি কোশ্চেন করা লাগতো, সেখানে এটা খুব সহজেই স্মুথলি চলে আসছে। আচ্ছা, আর উপকেন্দ্রের কেসটা এবার বলি। উপকেন্দ্রের কেসগুলো এখানে কিন্তু শর্ত হচ্ছে, আরেকটা মাথায় রাখতে হবে যে y স্কয়ার যদি থাকে তার সহগ কিন্তু 1 হইতে হবে, এটা মাথায় রাখো। আচ্ছা, আর উপকেন্দ্রের কেসটা হচ্ছে এরকম স্ট্যান্ডার্ডের প্যাটার্নে উপকেন্দ্রের y এর ভ্যালু হবে, যদি y এর উপর পাওয়ার 2 থাকে, তাহলে উপকেন্দ্রের y এর ভ্যালু হবে শীর্ষবিন্দুর y এর ভ্যালুর সমান। উপকেন্দ্রের y এর ভ্যালু হবে শীর্ষবিন্দুর y এর ভ্যালুর সমান। আর উপকেন্দ্রের বা ফোকাসের x এর ভ্যালু হবে, ফোকাস জিনিসটা কি আমি আবারও বলি যদি বুঝতে সমস্যা হয়, যারা অনেকদিন পরে করতেছি, এটাকে বলা হয় পরাবৃত্তের শীর্ষবিন্দু। কারণ এটার থেকে a দূরত্বে এটাকে বলা হয় উপকেন্দ্র। আর উপকেন্দ্র দিয়ে যে মানে লম্ব আঁকা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লেন্থ অফ লেটাস রেক্টাম। আচ্ছা, আর শীর্ষবিন্দু হচ্ছে ভার্টেক্স, উপকেন্দ্র হচ্ছে আমাদের কি বলো, ফোকাস। ওকে, তো এই কেসে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার কেসে যদি y এর উপর পাওয়ার 2 থাকে, x এর উপর পাওয়ার 1 থাকে, তাহলে আমাদের শীর্ষবিন্দুর y এর ভ্যালুটা হবে উপকেন্দ্রের y এর ভ্যালুর সমান। আর উপকেন্দ্রের x এর ভ্যালু হবে শীর্ষবিন্দুর x এর ভ্যালু থেকে এই a এর ভ্যালুটা বিয়োগ করতে হবে। a এর ভ্যালু বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় দেখো, 0 + 2 সমান হচ্ছে 2, যেটা থাকবে সেটা হচ্ছে উপকেন্দ্রের x এর ভ্যালু। তো এই হচ্ছে আমাদের এইটা নিয়ে কথা, যেটা দিয়ে আমরা খুব ইজিলি এই জিনিসটা বের করতে পারবো, তাই না? আচ্ছা, আর এক নম্বরে হচ্ছে আমরা কি বলছিলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে এই যে এল এল প্রাইম, এটা বের করবো কেমনে? y এর উপর যদি পাওয়ার 2 থাকে, তাহলে x এর যে সহগ থাকবে সেটাকে মডুলাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, 8 একক, মানে দৈর্ঘ্যের এককটা হবে 8। আর এই কন্ডিশনে রেগুলারলি এটার বেসিক সূত্র ছিল এই যে এল এল প্রাইম, এটার মান ছিল 4 এ, মানে বেসিক হিসেবে 4 এ ছিল। সো সেই 4 এ ইকুয়াল টু -8 ধরলে এর এক্সাক্ট মান চলে আসে, যেটা আমাদের উপকেন্দ্রের জন্য কাজে লাগে। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা কিন্তু তিনটা জিনিস মোটামুটি বের করে ফেলতে পারছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তিনটা জিনিস বের করছে, মানে বিশাল একটা ব্যাপার, খুব শর্টকাটে বের করে ফেলা হয়েছে। এবার আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেখাই, তারপর আমরা ভর্তি পরীক্ষার কোশ্চেন্স পার্টে যাচ্ছি। ওকে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। আরেকটা কোশ্চেন এবার দেখাই, হ্যাঁ। ওকে, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। আচ্ছা, ওকে, আমি এগুলো নাম মুছলাম, এই জিনিসগুলো রাখলাম। এই তিনটা ডাটা আমরা বের করব। এই তিনটা ডাটা বের করতে পারলে অন্য যে কোনো ডাটা খুব সহজেই বের করে ফেলা যাবে। ঠিক আছে, এটা কিন্তু যারা অঙ্কগুলো করছে আগে তাদের জন্য এটা জানা আছে। সো কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে y স্কয়ার -8x -2y + 9 = 0। আচ্ছা, তো সেম কথা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে বলো y এর উপর পাওয়ার 2, তার মানে x এর যে সহগটা থাকবে এখানে সেই সহগের মডুলাস হবে আমাদের ভ্যালু। আবার এখানে এই যে এটা x4 এর সমান -8 ধরে এর ভ্যালু পেয়ে যাচ্ছি -2, যেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের জন্য লাগবে। শীর্ষবিন্দুর জন্য বলো, শীর্ষবিন্দুর ডাটা অনুযায়ী y এর উপর পাওয়ার 2, তার মানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2y, এটা 0 হবে, এখানে হবে -2 = 0, যেখান থেকে লেখা যায় y = 1। আর y এর মান 1 এখানে বসায় দাও, y এর মান 1 বসায় দিলে 1 -8x -2 + 9 = 0। 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, 10 এর থেকে 2 গেলে 8, তাই না? 8 এর পাশে গেলে হবে -8। তাইলে এখানে হয় -8x -8, তাহলে সেই হিসেবে x এর ভ্যালু আসে 1, তাই না? x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, অর্থাৎ এখানে
উপকেন্দ্রের স্থানাঙ্ক আসে 1,1, আর ওই যে কি বলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসে 1,1। আর উপকেন্দ্রের কেসে আমাদের কি বলছিলাম, শীর্ষবিন্দুর y এর ভ্যালু হবে উপকেন্দ্রের y এর ভ্যালুর সমান, বা উপকেন্দ্রের y এর ভ্যালু হবে শীর্ষবিন্দুর y এর ভ্যালুর সমান, আর উপকেন্দ্রের x এর ভ্যালু হবে শীর্ষবিন্দুর x এর ভ্যালু মাইনাস a এর ভ্যালু, a এর ভ্যালু হচ্ছে -2, তাহলে 1 + 2 সমান হচ্ছে 3। সো এখানে এস এর স্থানাঙ্কের কন্ডিশনে 3,1 আসে। সো এই হচ্ছে কথা, উপকেন্দ্রের কেসে এস এর ভ্যালু হচ্ছে 3,1। ঠিক আছে, তাহলে আমরা যখন তিনটা মোটামুটি বের করে ফেলছি, এখন এবার হচ্ছে আমরা কি করব, যে ভর্তি পরীক্ষার কোশ্চেন্সে যাই। দেখো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন্সে যাই। ওকে, তো কোশ্চেন পার্ট দেখো, হ্যাঁ 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো না, দাঁড়াও ওয়েট। এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 কোশ্চেন, y², এই যে এই কেসে পরাবৃত্তটির শীর্ষবিন্দু কত হবে, তাই না? তো এখন বলো, এটার শীর্ষবিন্দু কত হবে সেটা বের করার জন্য আমাদের যে শর্টকাটটা আমরা এখন শিখছি, এটা দিয়ে ইজিলি চলে আসবে না বলো? যে আমি একটু দেখাই, যে y² + 4x + 2y - 8 = 0। ঠিক আছে, শীর্ষবিন্দু কত হবে সেটা একটু আমরা বের করে দেখাই। তো এক্ষেত্রে যেহেতু y এর উপর পাওয়ার 2, তার মানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? শীর্ষবিন্দুর জন্য তাহলে ডিফারেন্সিয়েশন হবে 2y, এটা ডিফারেন্সিয়েশন 0, এটা ডিফারেন্সিয়েশন হবে কত, 2 = 0, বা y = হবে এখানে -1, তাই না? আর সেই -1 এখানে বসাই দিলে তাহলে হচ্ছে 1 + 4x - 2 - 8 = 0, তাহলে 4x = -2 - 8 - 10, আর এটা +1 করলে -9, বাম পাশে চলে গেলে +9 হবে, অর্থাৎ x = আসবে 9/4, অর্থাৎ 9/4 - 1, তাই না? তো এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর কথা, সেটা একটু আমরা এবার মিলে দেখো, যে শীর্ষবিন্দু 9/4 - 1, অপশন নম্বর এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যারা এই জিনিসগুলো আগে করছিলা কলেজে, আচ্ছা ওকে, যারা এই জিনিসগুলো আগে করছিলা তাদের হচ্ছে মোটামুটি আইডিয়া আছে যে এটা ম্যানুয়াল নিয়মে হাতে করতে কিরকম সময় লাগে, তাই না? তাদের মোটামুটি আইডিয়া আছে, আর যারা আগে করো নাই তাদের তো এই জিনিসটা বুঝতে পারবে না। সো এটা একটা ব্যাপার। আচ্ছা, তারপর এখানে দেখো, এই যে কোশ্চেন নাম্বার 9, এই 9 এর মধ্যে কি বলা আছে, x² - এত এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। এখানে দেখো, এই যে এখানে x এর উপর পাওয়ার 2 দিছে, তাই না? তো ভালো একটা জিনিস, x এর উপর পাওয়ার 2 দিছে, সেটা দিয়ে তোমাদেরকে দেখাই দিই। দেখো, একই জিনিস, তারপর তোমাদেরকে একটা কোশ্চেন করতে দিব, সেটা হিসেবে তোমরা অ্যান্সার দিতে পারবা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টে, x² - x + 4y - 4 = 0। সো এটার কন্ডিশনে শীর্ষবিন্দু বের করতে হবে। সো আমরা কি শিখছিলাম, y এর উপর পাওয়ার 2 থাকলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছিলাম। যদি তাহলে x এর উপর পাওয়ার 2 থাকে, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হয়, 2x, x এর ডিফারেন্সিয়েশন -1, এটার জন্য 0, এটার জন্য 0 সমান 0, তার মানে x এর মান চলে আসে হাফ, তাই না? x এর মান চলে আসে হাফ, আর সেই হাফ এখানে আমরা বসায় দাও। হাফ বসায় দিলে কি হয় দেখো, 1/4 - ½ + 4y - 4 = 0, তাই না? তাহলে এবার ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি y মান বের হবে না? একটু বের করে ফেলি। দেখো, এই যে আমাদের 4 লসাগু যদি বলি, তাহলে 1 - 2 -16 + 4y = 0, 4y এর ডান পাশে নিয়ে যাই, = -4y, তাই না? নিয়ে গেলাম। আচ্ছা, তাইলে উপরে কি হয় দেখো, উপরে হচ্ছে আমাদের -16 - 2 -18 + 1, তাহলে হচ্ছে -17, আর এখানে এই পাশে চলে আসলে -16, কাটাকাটি গেল, তাহলে y = আসবে 17/16, অর্থাৎ এখানে স্থানাঙ্ক আসবে ½ 17/16, তাই না? এটা আসছে, যদি যোগ বিয়োগ আমি ভুল করে না থাকি তাহলে অ্যান্সার এটাই হবে, তাই না? তো একটু আমরা মিলাই দেখি, এই যে অপশনের সাথে দেখি অপশন মিলছে কিনা, যোগ বিয়োগ ভুল করছে কিনা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখো, যে কারেক্ট অ্যান্সার ½ 17/16। ওকে, এখানে ওই যে 11-12 তে অপশন ভুল করছিল, কারেক্ট অ্যান্সার হচ্ছে এত। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথা। তো সেক্ষেত্রে তোমরা এবার আমাকে বলো, এই যে এই কোশ্চেনের y এর উপর পাওয়ার 2 দেওয়া আছে, সবগুলোকে একপাশে নিয়ে গিয়ে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? 4টা অপশন দেওয়া আছে। দেখো, 10 নম্বর কোশ্চেন, 4টা অপশন দেওয়া আছে। কমেন্টে আমাকে একটু জানাও দ্রুত, যারা পারছো চ্যাট বক্সে জানাও, বা ফেসবুকে কমেন্ট যারা দেখতেছো কমেন্ট বক্সে জানাও যে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে।
আচ্ছা, ওকে, একটু আমাকে দ্রুত কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও যে আচ্ছা, ক্লাসটা নেওয়া হচ্ছে এইচএসসি এখন 20 ব্যাচের জন্য, সাথে যারা এইচএসসি 21 ব্যাচ তারা হচ্ছে এই অংশটুকু দেখতে পারো, সমস্যা নাই। একটু চেক করো, আল্লাহ ভরসা। হ্যাঁ, একটু কমেন্ট বক্সে আমাকে দ্রুত জানাও যে এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। আচ্ছা, আর যারা এইচএসসি 22 ব্যাচ তারা এখন দেখলে তাদের লেকচারটা মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক কথা। আচ্ছা, ওকে, সো আচ্ছা, এখানে ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হিসেবে আসতেছে। ওকে, দেখি বাকিদের অ্যান্সার কি আসে। আচ্ছা, হ্যাঁ, ডি নাম্বারটা অ্যান্সার হিসেবে বলতেছো। ওকে, সো আমরা একটু অ্যান্সারটা মিলাই। 10-এর ক্ষেত্রে অ্যান্সারটা কত হয় একটু দেখি। 10-এর ক্ষেত্রে, হ্যাঁ, 10-এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে না, মিলে গেছে। ওকে, তারপর তোমাদের তাহলে আরেকটা কোয়েশ্চেন আমরা দিই। আচ্ছা, ওকে, এই যে হ্যাঁ, 15 নম্বর কোয়েশ্চেন। এত একটি পরাবৃত্ত নির্দেশ করে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? কোয়েশ্চেন নাম্বার 15। ওকে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম দেখাইছিলাম, তার জন্য হচ্ছে কি লাগে, ওই যে পরাবৃত্তের বাকি ডাটা দুটো লাগে, তাই না, যে পরাবৃত্তের শর্তে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার শর্টকাট দেখানো হয়েছিল। তো একটু আমাকে দ্রুত কমেন্ট বক্সে জানাও যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল। কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার কত হবে এবং কোয়েশ্চেন নাম্বার 19 এর অ্যান্সার কত হবে দেখো। প্যারাবোলার শীর্ষবিন্দু 19 এবং 15 কত হবে? 15 কমা হচ্ছে অ্যান্সার এ বি সি ডি যেটা হবে লিখবা, আর 19 এর ক্ষেত্রেও সেম কথা, এ বি সি ডি যেটা হবে লিখবা। ঠিক আছে, তো সেভাবে একটু অ্যান্সারটা জানাও। ওকে, সো 15 এবং 19 এই দুটার জন্য অ্যান্সারটা একটু আমাকে জানাও। এই দুটার শর্টকাট আমরা দেখাইছি এই কেসে, এবার হচ্ছে শর্টকাট ইউজ করে 15 নম্বর কোয়েশ্চেন এবং 19 নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আচ্ছা, ওকে, 15 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে একটু দ্রুত করো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শর্টকাট যদি বুঝে থাকো বা যারা খাতা লিখছিলার সাথে সাথে তাদের বুঝতে সহজ হবে। আর যারা লেখো নাই তাদের এখন পড়তে একটু সময় লাগবে, কিন্তু একটু আহ, দেখি কার অ্যান্সার সবার আগে আসে। কোশ্চেন নাম্বার 15 এন্ড কোশ্চেন নাম্বার 19 এই দুইটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে, আর লেকচার শিটটা হচ্ছে আমাদের পেইড ব্যাচে দিয়ে দেওয়া হবে। যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের হচ্ছে লেকচার শিট হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে, উইকলি এক্সাম গুলো নেওয়া হচ্ছে। সো যারা নতুন আছো কোর্সে অ্যাডমিট হইতে চাচ্ছ তারা হচ্ছে একটু কমেন্ট আমাকে নক করলে বা কোর্স প্ল্যান অনুযায়ী চেক করলে পেয়ে যাবা। আচ্ছা, জুমে মোটামুটি দেখি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অ্যান্সার জানাবো। আচ্ছা, 15 নম্বর অ্যান্সার আসতেছে জুন থেকে, এই নাম্বারটা অ্যান্সার আসতেছে 15 নাম্বার। বাকি ফেসবুক থেকে 15 নাম্বার অ্যান্সার দিচ্ছ সি। আচ্ছা, দেখি আমরা একটু পরে দেখতেছি। ওকে, 15 পরে হচ্ছে 19, 19-এর কত হবে সেটা একটু মিলাও। এক পাশে কিন্তু আনতে হবে, 19-এ কিন্তু এক্স এর উপর পাওয়ার 2, এটা দেখে একটু মিলাও। 19-এ এক্স এর উপর পাওয়ার 2, এরপর বুঝে একটু মিলাও 19-এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে। 15টা তো বুঝলাম, 19-এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে সেটা একটু চেক করো। 15-এর ক্ষেত্রে তো বুঝলাম, 19-এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে, হ্যাঁ সেটা একটু চেক করো কোয়েশ্চেন নাম্বার 19-এর জন্য। কোয়েশ্চেন নাম্বার 19, আচ্ছা, ওকে, 15 এ দেখাচ্ছ, 19-এর ক্ষেত্রে অ্যান্সার। আচ্ছা, এখানে হিয়া বলতেছো 19-এর অপশন হচ্ছে এ, ইভা বলতেছো 15-এর হচ্ছে অপশন এ। আচ্ছা, নোমানের অ্যান্সার 15 অপশন এ। আচ্ছা, ঠিক আছে, বাকিরা একটু দেখি, কমেন্ট দ্রুত করো। আচ্ছা, ওকে, সো এখানে আমরা একটা অ্যান্সারটা চেক করি, 15 এবং 19। আচ্ছা, তো দেখো 15-এর ক্ষেত্রে অ্যান্সার এ, 19-এর অ্যান্সার এ। তো যারা এ লাগাইছো তাদেরটা কারেক্ট অ্যান্সার, খুবই ভালো, দ্যাটস গুড। তো এবার দেখো 15 নম্বরটা যারা হচ্ছে পরে আসতেছো তাদের জন্য বা হচ্ছে আমি একটু আবার বলে দিই 15 নম্বর কোয়েশ্চেনটা। ওকে, যেহেতু একবারে থার্ড অংশে যেতে হচ্ছে বলে দিচ্ছি। দেখো 15-তে আমাদের কোয়েশ্চেনটা y² - 4y - 4x + 16 = 0। ওকে, এটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তো এই কেসে আমাদের y এর উপর যেহেতু পাওয়ার 2,
তার মানে এই জায়গায় x এর সহগটা নিতে হবে যে 4 এর সমান -4, x এর সহগ এর মান হয়ে যাচ্ছে -1। ভালো কথা, ঠিক আছে না? আর তারপর আমাদেরকে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে এবং সেখান থেকে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক যাইতে পারবো, তাই না? তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য y এর উপর পাওয়ার 2y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ 2y - 4 = 0, মানে y এর মান হয়ে যাচ্ছে 2, তাই না? আচ্ছা, আর y এর মান যদি 2 এখানে বসাই দিই, 4, তারপর হচ্ছে -8 - 4x + 16 = 0। সেই কেসে 4 প্লাস এই 16 তাহলে কত, 20, 20 এর থেকে 8 গেলে হয় আমাদের 12, তাই না? 12 এই পাশে গেলে -12 হয়ে যায়, তার মানে -4x = -12, x এর মান থাকে 3, অর্থাৎ এর কন্ডিশনে 3,2 আসে। আর এই ক্ষেত্রে তো আমরা শিখেছিলাম এই কেসে এই যে আমাদের শীর্ষবিন্দুর y এর ভ্যালু আর উপকেন্দ্রের y এর ভ্যালু সেম হবে, 2 চলে আসলো। আর এই জায়গায় এখানে 3 আছে না, সেই 3 মাইনাস হবে এখানে a এর ভ্যালু -1, তাহলে হয়ে যাচ্ছে 4, অর্থাৎ এখানে চলে আসবে 4,2। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? তো এটা করতে কিন্তু তোমার সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড লাগবে, আর ম্যানুয়ালি করতে যাও রেগুলার স্ট্রাকচারে আনতে অনেক সময় লেগে যায়। তো ওই জন্য আমরা শর্টকাট টেকনিকটা সাপোর্ট করি এমসিকিউ কোশ্চেনস গুলো সহজে সলভ করার জন্য, ঠিক আছে? শর্টকাট টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনস গুলো সহজে সলভ করার জন্য। আচ্ছা, তাহলে হ্যাঁ, মোটামুটি সবারই অ্যান্সার চলে আসছে 15A। আর যাক, খুবই ভালো, মোটামুটি পারফরমেন্স সবার ভালো। এবার আমরা তাহলে আমি এখানে সহজ করে বলি, দেখো লেকচার শিটটা আমরা আবার একটু চেক করি। লেকচার শিট পার্ট থেকে আমরা এখানে যেটা পাচ্ছি দেখো। আচ্ছা, তো এই জায়গায় এই দেখো, এই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16 কোশ্চেন, এত পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি, তো সেইভাবে তোমরা বের করতে পারবে। দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করাটা অনেক কমন একটা কোশ্চেন। তারপর দেখো এই যে এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি, এটাও কিন্তু অনেক কমন একটা কোশ্চেন যেটা ভর্তি পরীক্ষায় অ্যাভেলেবল। এখানে দেখো কি বলছে, দ্বিঘাতের সমীকরণ বের করো, যেটা আগে ডাটা পারলে করতে পারবো, আমি তোমাদেরকে আবার দেখাবো পরে এটা নিয়ে। তারপর হচ্ছে দেখো এই যে এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখছো এই যে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগ কত, 4 না? সো 4 হবে অ্যান্সার, কাহিনী শেষ। কতক্ষণ লাগে অ্যান্সার করতে বলো, বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আবার দেখো খুলনা বিশ্ববিদ্যালয় 15-16 কোশ্চেন, এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে দেখো এক্স স্কোয়ার সহগ 3 দেওয়া আছে, এক্স স্কোয়ার সহগ কিন্তু 1 থাকতে হবে, তার মানে 3 দ্বারা ভাগ কমন নিয়ে নিলে 3, এই যে এক্স স্কোয়ারের ক্ষেত্রে ওয়াই এর সহগ, সো ওয়াই এর সহগ এখানে কত হবে তাহলে 4/3, তো অ্যান্সার হবে 4/3। আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এটা মাথায় রাখো, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। সো এখানে অ্যান্সার হবে বি, 4/3। দেখে দেখে কিন্তু তুমি এখানে অ্যান্সার বলতে পারতেছো, এই জিনিসটা আসলে এই শর্টকাটটা জানলে হইতো, আর না হলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে তোমাকে বহুত ঝামেলা পোহাইতে হইতো। তোমাকে এই স্ট্রাকচারটাকে বেসিক স্ট্রাকচার আনা লাগতো, তারপর এল প্রাইমের সূত্রে নিতে হইতো, যথেষ্ট সময় লাগতো। আর এখন দেখার সাথে সাথে তুমি অ্যান্সার বলতে পারতেছো, তাই না? তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, তারপর আমরা একটু দেখি। আচ্ছা, এরপর দেখি এরকম প্যাটার্নের আর কোনো কোশ্চেন এখানে দেখা যাচ্ছে কিনা অন্যান্য ভর্তি পরীক্ষায়। ওকে, একটু লক্ষ্য করো। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তাইলে এবার হচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু বলতো আমাকে, এই যে কোশ্চেন নম্বর 76, 76 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে একটু কমেন্টে জানাতো। আমাদের 76 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। কোশ্চেন নাম্বার 76 কত হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 76 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, কত হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 76 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলো দেখি, মুখস্থ হয়ে গেছে কিনা ব্যাপারটা। আচ্ছা, মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওকে। সো 76 এর ক্ষেত্রে এখানে অ্যান্সার, হ্যাঁ, জুম থেকে মোটামুটি সবার অ্যান্সার ডি ডি ডি। বা আশা করি ব্যাপারটা ইন্টারেস্টিংলি লাগতেছে, কারণ এই জিনিসগুলা নর্মালি করতে অনেক সময় লাগতো, যেটা এখন আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতেছি। হ্যাঁ, গুড। তো মোটামুটি কমেন্ট ঠিক আছে, যারা হচ্ছে 76 নম্বর অপশন নম্বর ডি দেখাচ্ছ, ডি দিয়েছো, তাদেরটা কারেক্ট অ্যান্সার, খুবই ভালো। তারপর হচ্ছে এই যে দেখো নিচের কোনটি অধিবৃত্তের সমীকরণ, 4টা শর্ত দেওয়া আছে। সো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা মিলাইতে হবে। একদম প্রথমে এটার কনসেপ্ট দেখাইছিলাম যে অধিবৃত্ত মিলানোর জন্য আমরা কি ফলো করবো, তাই না? বি স্কোয়ার মাইনাস 4ac, এই শীটটা আমি তো দিয়ে দিব পেইড ব্যাচে, তখন সেখান থেকে পাওয়া যাবে। তাহলে দেখো মোটামুটি আমরা এই 3টা জিনিস পাইলাম।
এই তিনটা জিনিস নিয়ে ঝামেলা নাই, এই তিনটা জিনিস মোটামুটি সবাই কভার করলাম। এবার সেকেন্ডলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উপবৃত্ত এবং অধিবৃত্ত, এদের আরো কিছু ডাটা আছে। একটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা নির্ণয় শর্ত, আর একটা হচ্ছে আমাদের উপবৃত্ত উৎকেন্দ্রিকতা নির্ণয়, যেটা খুবই কমন কোয়েশ্চেন। তো সেই পার্টে আমি একটু চাই, দেখো উৎকেন্দ্রিকতা নির্ণয় পার্টে যাই। আচ্ছা, তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় খুবই চমৎকার ভাবে বলতেছি। দেখো যে 1 নম্বর কোয়েশ্চেন, 4x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 40x মাইনাস 64y প্লাস 100 ইকুয়াল টু 0, এটার উৎকেন্দ্রিকতা কত? তারপর বি নম্বর কোয়েশ্চেন ধর দিয়ে দিচ্ছি 25x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 400x মাইনাস 8y প্লাস 1504 ইকুয়াল টু 0, এটার উৎকেন্দ্রিকতা কত? তো এখন বেসিকটা কি ছিল? উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাই না? কনসেপ্টের নাম হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, যেটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, তাই না? অথবা x মাইনাস h হোল স্কয়ার, যে প্লাস মাইনাস h হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y প্লাস মাইনাস k, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, তাই না? হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, যে a গ্রেটার দেন b, এই শর্তে উৎকেন্দ্রিকতার ইকুয়েশনটা লিখছিলাম রুট ওভার অফ 1 মাইনাস নিচে হচ্ছে a স্কয়ার উপরে হচ্ছে b স্কয়ার। এই ছিল উৎকেন্দ্রিকতার ইকুয়েশন। তো এটা থেকে উৎকেন্দ্রিকতা বের করতে গেলে তোমাকে আগে এই সমীকরণটাকে এরকম স্ট্যান্ডার্ড সমীকরণের আকারে আনতে হবে। আনার পর সেখান থেকে a স্কয়ার এবং b স্কয়ার ডিফাইন করে উৎকেন্দ্রিকতা বের করতে হবে, যেটার জন্য মিনিমাম তোমার সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট মিনিমাম সময় লাগবে, কারণ এখান থেকে এখানে আনতে যথেষ্ট টাইম লাগে। আর এই উৎকেন্দ্রিকতা নির্ণয় কোশ্চেনটা দেখো ভর্তি পরীক্ষায় কি পরিমাণ কমন একটা কোশ্চেন, সেটা একটু তোমাদেরকে দেখানো দরকার। দেখো একটু উৎকেন্দ্রিকতা নির্ণয় কোশ্চেনটা ভর্তি পরীক্ষায় কি পরিমাণ কমন একটা কোশ্চেন একটু দেখো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পার্ট, ওকে দেখো 3 নম্বর কোশ্চেন, এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে? আচ্ছা, তারপর লক্ষ্য করো এই যে এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাই না? তারপর দেখো ওকে, তারপর আদার্স বিশ্ববিদ্যালয় পাঠে যখন যাবো, দেখো এই যে এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের স্থানাঙ্ক। সো উৎকেন্দ্রিকতা পারলেই কিন্তু এখানে পরেরটাও তুমি পারবা, কারণ দেখো উৎকেন্দ্রিকতা সবগুলোর ভ্যালু ভিন্ন, তো তখন কিন্তু উপকেন্দ্র বের করা লাগবে না, তাই না? একটা মিললেই বাকিটা অটোমেটিক বুঝে ফেলতে পারবা। তারপর হচ্ছে দেখো এই যে এত এটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। আচ্ছা, তারপর দেখো এখানে এরকম ঘুরে ফিরে এই যে অনেক কোশ্চেন আছে যেগুলোর ক্ষেত্রে কি করতে হয়, উৎকেন্দ্রিকতা বের করতে হয়। ঠিক আছে, বা এই যে তুমি এখানে উপবৃত্তটার দ্বিঘাত সমীকরণ বের করবা, তো দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সিস্টেম যারা জানো পড়ছিলা তারা জানো যে সেটা বের করার জন্য উৎকেন্দ্রিকতাকে বের করা লাগে। তো উৎকেন্দ্রিকতার শর্টকাটটা আমরা এবার একটু আসি। উৎকেন্দ্রিকতার শর্টকাট খুবই সহজ, দেখো ইকুয়াল টু হবে রুট ওভার অফ 1 মাইনাস ডিরেক্টলি দেখো 4 এবং 16, বড় কোনটা? 16 যাবে নিচে, 4 যাবে উপরে, শেষ, কাহিনী সলভ। a স্কয়ার b স্কয়ারের জন্য কাহিনী সলভ। এই স্ট্রাকচারে আমার কোনো দরকার নাই, এই শর্টকাট ফলো করে হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 4 রুট ওভার অফ 1 মাইনাস 1/4 রুট ওভার অফ 4 মাইনাস 1 3/4 অর্থাৎ রুট 3/2, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, কাহিনী শেষ। আর নিচেরটা দেখো সেম কথা অ্যাপ্লিকেবল, দেখো এই যে এই কোশ্চেনটাও সেম কথা অ্যাপ্লিকেবল, এখানে 25 আর এখানে হচ্ছে 4, সো ই ইকুয়াল টু হবে রুট ওভার অফ 1 মাইনাস নিচে হবে বড়টা উপরে হবে ছোটটা। ঠিক আছে, ওকে, তারপর 25 মাইনাস 4 হবে রুট ওভার 21 আর নিচে হচ্ছে রুট 25 মানে হচ্ছে 5, অ্যান্সার। তাইলে এবার দেখো আমি তোমাদের সাথে জিনিসটা এবার শেয়ার করে করাই। দেখো ভর্তি পরীক্ষা কোশ্চেন স্পটে যাই। তো ভর্তি পরীক্ষা কোশ্চেন স্পটে হচ্ছে ওই দেখো এই যে হ্যাঁ এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, তো সেখানে কি বলছে দেখো, এটা তো আরো সহজ কোশ্চেন দিছে। এই কোশ্চেনটাতে 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু 15, তাই না? তো এই ডাটা দিছে, তো সেক্ষেত্রে ইকুয়াল টু হবে রুট ওভার অফ 1 মাইনাস 3 এবং 5, বড় কোনটা? 5 আর ছোট হচ্ছে 3, 5 মাইনাস 3 সমান হবে রুট 2 ডিভাইড বাই রুট 5, তাই না? বা রুট ওভার 2/5। তো একটা অপশনটা মিলে এবার দেখো মিলে কিনা, দেখো অপশনটা মিলাই, এই যে হ্যাঁ রুট ওভার 2/5, কই অপশন কই, হ্যাঁ অপশন নাম্বার সি রুট ওভার 2/5, তাই না? একত্রে রুট দিছে রুট ওভার 2/5। ঠিক আছে, অপশন নাম্বার সি মিলে গেছে, কাহিনী সলভড। তারপর লক্ষ্য করে দেখো এই যে এটা তো হচ্ছে ডিরেক্ট কোশ্চেন, যে এখানে a স্কয়ার b স্কয়ার দিয়ে দিছে, এটা নিয়ে ঝামেলা নাই।
কিন্তু আমরা আরেকটু ডিফিকাল্ট কোশ্চেনে যাই, যে এটাও ডিরেক্ট কোশ্চেন, ঝামেলা নেই, কিন্তু বড় কোশ্চেনে যাই যেগুলোতে হচ্ছে উৎকেন্দ্রিকতা একটু ভালো করে বের করতে হয়। আচ্ছা, এটা সহজে করা যায়। আচ্ছা ওকে, আর একটু বড় কোশ্চেন আছে কিনা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা ওকে, আচ্ছা দেখো, আচ্ছা এটার অ্যান্সার কত হবে একটু বের করো। এই যে 13 নম্বর কোশ্চেন দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 14-15, এটার অ্যান্সার কত হবে সেটাই আমাকে বের করে জানাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে, কোশ্চেন নম্বর 13, একটা অ্যান্সারটা জানাও। শেষ, এখন কিন্তু আর তোমার আলাদা করে কোন ঝামেলা পাইতে হবে না, খুব সহজে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা কোশ্চেন নাম্বার 13 নম্বরের অ্যান্সার কত হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, এই কার অ্যান্সার সবার আগে আসে। কোশ্চেন নাম্বার 13 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কত হবে একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা হ্যাঁ, জুমে অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, খুবই ভালো। অ্যান্সার হচ্ছে এখানে, আচ্ছা সবাই সি লাগাচ্ছ। আচ্ছা হ্যাঁ, ফেসবুকেও যে হ্যাঁ সি লাগাচ্ছে, সি আসতেছে, দ্যাটস গুড, ঠিক আছে, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? 13 নম্বরের ক্ষেত্রে 13 নম্বর দেখে আমরা একটা অ্যান্সার মিলাই, 13 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো মোটামুটি তোমরা পারতেছো, খুবই ভালো। দেখি আমি আরো যে একটা কোশ্চেন পাই কিনা। এটা তো নর্মাল কোশ্চেন, ডিরেক্টলি ডাটা হয়ে গেল। একটু ঝামেলা যুক্ত কোশ্চেন দিচ্ছে না কেন ভর্তি পরীক্ষায়? আচ্ছা ওয়েট, আমরা একটু খুঁজে বাইর করি যে কোন জায়গায় কমন শেপ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতায় সেম শর্ত, মাঝখানে প্লাস হবে, ঠিক আছে? অধিবৃত্তেরটা এটা মানে মাঝখানে প্লাস হবে, হ্যাঁ, তো সেভাবে করতে পারবা। উপবৃত্ত অধিবৃত্তের লজিক গুলা সেম। আচ্ছা এই যে দেখো, হ্যাঁ অধিবৃত্তের একটা কোশ্চেন দিছে, মাঝখানে প্লাস হবে, তো সেম ভাবে একটু করে ফেলো, দেখি অ্যান্সার কার্ডটা সবার আগে আসে। আচ্ছা অধিবৃত্তটা পরে করো, আমরা উপবৃত্তেরটা একটু যাই। আচ্ছা ওকে, মোটামুটি আর নাই। আচ্ছা এখানে তাইলে হচ্ছে, দাঁড়াও, ওকে তাইলে তোমাদেরকে আমি কোশ্চেন দিই, এখানে যেহেতু পাই নাই সমস্যা নাই, আমার তো কোশ্চেন দিতে ক্ষতি নাই। দেখো তোমাদের কোশ্চেন দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে এবার করে জানাবা যে এটার অ্যান্সার কত, ঠিক আছে? দেখো কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে 9x² প্লাস 4y² প্লাস 72x মাইনাস 8y মাইনাস 176 ইকুয়াল টু 0। হ্যাঁ বলো, এই অধিবৃত্তের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সেটা বের করে দেখাবা, তাড়াতাড়ি বের করো। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সেটা একটু বের করে দেখাও তাড়াতাড়ি। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, হ্যাঁ আমাদের লেকচার প্রায় শেষ আজকের মতো। নেক্সট ক্লাসে আমাদের উপবৃত্ত পার্টে বাকি জিনিসগুলো দেখাবো, দেখায় অধ্যায় শেষ করে দিব, ঠিক আছে? তাইলে কাহিনী সলভ। আচ্ছা x² এবং y² এর সহগ যদি সেম থাকে, x² ও y² সহগ সেম থাকলে তো সেটা অধিবৃত্ত হবে না বা উপবৃত্ত হবে না। এখানে তো ব্যাপার আছে, বেসিক আছে, বেসিকটা তো জানতে হবে। আচ্ছা ওকে, আচ্ছা √5/3 এখানে কমেন্টে আসতেছে √5/3, ওকে হ্যাঁ, যাদের অ্যান্সার √5/3 আসতেছে তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে আমরা আজকে মোটামুটি লাস্ট অংশে চলে আসলাম। আমরা আজকের লাইভে কি কি জিনিস শিখছি, যে পরাবৃত্তের 3টা বেসিক জিনিস শিখলাম, যেটা দিয়ে পরাবৃত্তের যাবতীয় রাশিমালা বের করা সম্ভব। আর আমি যে লেকচার শিটটা দিয়ে দিব তোমাদেরকে, সেখান থেকে হোমওয়ার্ক দিয়ে দিই, দেখো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য এইটুকু। কনিকের বেসিক কথাবার্তা লেখা আছে, উৎকেন্দ্রিকতা নিয়ে কথাবার্তা লেখা আছে, একটু চেক করতে হবে, এটা আজকে পেইড গ্রুপে দিয়ে দিব। আচ্ছা তারপর হচ্ছে এই জায়গায় পরাবৃত্তের টার্মস এন্ড কন্ডিশন প্রতিটা জিনিস ডিটেলসে দেওয়া আছে, রাশিমালা সহ, এগুলা তোমরা একাডেমিকে পড়ছো, ওকে প্রত্যেকেই পড়ছো, এগুলো একটু চেক করবা। শীটে শর্টকাট গুলো দেওয়া নাই, আসলে শর্টকাট গুলো তো আমরা পড়াই দিই। আচ্ছা তারপর হচ্ছে উদাহরণের যে কোশ্চেন গুলো এখানে আছে, একটু কষ্ট করে উদাহরণের কোশ্চেন গুলো পড়তে হবে। তারপর পরাবৃত্তের সমীকরণ সম্পর্কিত সমস্যা, ওকে এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো হোমওয়ার্ক থাকবে। পরাবৃত্তের স্পর্শক, এটা আমি বেসিক দেখাবো, এটা নিয়ে কোশ্চেন আসে,
তারপর লেখচিত্র সম্পর্কিত সমস্যা, এই যে লেখচিত্রের এই ব্যাপারগুলো দেখাইছি, এটা একটু চেক করবা। তারপর হচ্ছে উপবৃত্ত পার্টের স্ট্রাকচার, ওকে, কোনটা কি কোনটার নাম কি, এগুলো পেইড গ্রুপে আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো। এবং এরপর ডিটেলস এখানে যা যা আছে এই জিনিসগুলো একটু ঠিক মতো চেক করে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন্স গুলোর মধ্যে একই প্যাটার্নের কোয়েশ্চেন যেগুলো আসবে আছে সেগুলা একটু চেক করতে হবে। যেগুলো পারবা না এগুলো আমাকে মার্ক করে দিতে হবে। নেক্সট দিন আমি কিছু লেকচার দিয়ে ওই জিনিসগুলো কভার করে দিব, আর সাথে অ্যাডভান্স মানে কি বলে প্রবলেম গুলো সলভ করে দিব, যে কোনটাতে কোনটাতে আটকে গেছো এখানে কোয়েশ্চেন্স করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে সেগুলো সলভ করে দেওয়া হবে। তো আজকের লেকচার এই পর্যন্ত রাখি। নেক্সট লাইভে আমাদের পরবর্তী অংশ যাবে। যারা এইচএসসি 21 ব্যাচ আছো তারা চাইলে এডমিশনের এই কোর্সে অ্যাটেন্ড করতে পারো। ওকে, কারণ হচ্ছে তোমাদের তো ঘুরে ফিরে সিলেবাস প্রায় সব কলেজেই শেষ, অল্প কিছু অংশ বাদ আছে। তো এই জিনিসগুলো করতে কাজে লাগবে, যথেষ্ট কাজে আসবে। আর হচ্ছে যারা 22 ব্যাচ আছে তাদের জন্য এটা ভুলেও না, কারণ এদের কিছু মাথায় কিছু ঢুকবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আর হচ্ছে 20 ব্যাচ যারা আছো, আমাদের ব্যাচে অ্যাডমিট আছো বা ফ্রি ক্লাসের মধ্যে ঘুরে ফিরে কম বেশি আছো, তারা হচ্ছে কোর্সে অ্যাডমিট হওয়ার বা হচ্ছে একেবারে অফিসিয়ালি জয়েন করার সিস্টেমটা ফলো করে ফেলবা, ঠিক আছে? মানে এখন আর বেশি সময় নষ্ট করার সুযোগ নাই। ভর্তি পরীক্ষা তোমাদের তো হচ্ছে, আর সেই ভর্তি পরীক্ষা ঠিকঠাক মতো দিতে হবে, ঠিক আছে? আর যারা অ্যাডমিটেড স্টুডেন্ট আছো তারা তো মনোযোগ দিয়ে পড়তেছই বা পড়তে হবে, ঠিক আছে? তো সে অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্রেন্ড সার্কেলদের সাথে লাইভ ক্লাসটা শেয়ার করো, ইনফরমেশন শেয়ার করো। সে অবধি আমরা নেক্সট লাইভে পরের অংশটুকু নিয়ে ডিসকাস করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।